স্বাগত রাত ৯টা বাংলাদেশের সঙ্গে আছি আমি জাহিদ হোসেন এবং আমি ফারহানা লোপা। শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনাম। বর্ষবরণের উৎসবে মেতেছে সারা দেশ। মঙ্গল শোভাযাত্রায় সমৃদ্ধ সহনশীল দেশের আশা। ক্ষুধা দারিদ্র্যমুক্ত দেশ গড়তে সবার ঐক্য চাইলেন প্রধানমন্ত্রী। নববর্ষের শুভেচ্ছা বিনিময়। বৈশাখ বরণের আয়োজনে নুসরাত হত্যার প্রতিবাদ। নারী নির্যাতন বন্ধে সোচ্চার মানুষ। কাফরুলে পোশাক কারখানার আগুন ২.৫ ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে, কেউ হতাহত হয়। ঢাকা প্রিমিয়ার লিগের সুপার 6 শুরু কাল। রুবেলকে নিয়ে ঝুঁকি নেবে না আবাহনী। বৈশাখের প্রথম প্রহরে রাগ ললিতে নতুন বঙ্গাব্দকে বরণ করল ছায়ানট। তাদের এবারের আয়োজন ছিল সকল অনাচারের বিরুদ্ধে শুভবোধ জাগ্রতের বার্তা। অনুষ্ঠানে যোগ দিয়ে এ প্রত্যয়ে একাত্মতা জানান সর্বস্তরের বাঙালি। অসিত কুমারদের রাগ ললিতে শুরু হলো রমনার বটমূলে ছায়ানটের বর্ষবরণ। এতে সামিল হতে ভোর থেকেই রমনায় আসেন সব স্তরের মানুষ। তাদের কণ্ঠে উচ্ছ্বাসের সঙ্গে ছিল অনাচার প্রতিহত করার প্রত্যয়। বাংলাদেশের কোনো নারী আর কোথাও নিপীড়িত না হয়, এই চেতনা নিয়ে আমরা বৈশাখ উদযাপন করছি। নুসরাতের ক্ষত এখনো শেখায়নি, এটা যেন আমাদের মনে থাকে। প্রত্যাশা একটাই যে আমরা সবাই যাতে স্বাধীনভাবে বাঁচতে পারি, ধর্ম বর্ণ জাতি নির্বিশেষে সবাই যেন একটা সুখে শান্তিতে বাংলাদেশে বসবাস করতে পারি। Everybody dressed in white and red. I think it's amazing. So this is a good experience I think I have. সুন্দরের পূজা করে যেতে পারছি, এটাই আমাদের অনেক বড় একটা পাওয়া এবং আশা করছি ভবিষ্যতে আমরা এরই ধারাবাহিকতা আমাদের প্রজন্ম থেকে প্রজন্মান্তরে সবাই বয়ে নিয়ে যাবে। এবারের আয়োজনে অন্যায় অনাচারে নীরব দর্শক না হয়ে থাকার আহ্বান জানিয়েছে ছায়ানট। আমরা যেন নীতিবিহীন অন্যায় অত্যাচারের নীরব দর্শক মাত্র হয়ে না থাকি, প্রতিবাদে প্রতিকার সন্ধানে হতে পারি অবিচল। নববর্ষ এমন বার্তাই সঞ্চার করুক আমাদের অন্তরে। শুভ হোক নববর্ষ। বর্ষবরণের এবারের আয়োজনে ১৩টি সম্মেলক গানের সঙ্গে ছিল ১৩টি একক গান ও ২টি আবৃত্তি। ১৯৬৭ সালে রবীন্দ্র বিরোধিতার প্রতিবাদে ছায়ানট শুরু করেছিল এ আয়োজন। দীর্ঘ সময়ে যা হয়ে উঠেছে বাঙালির নতুন বছর বরণের প্রধান অনুষঙ্গ। বটমূলের বর্ষবরণের এবারের প্রতিপাদ্য অনাচারের বিরুদ্ধে জাগ্রত হোক শুভ বোধ। তৈমুর সালাহউদ্দিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, রমনা বটমূল, ঢাকা। সমৃদ্ধ সহনশীল ও আধুনিক বাংলাদেশের আহ্বান জানিয়ে হলো নববর্ষের মঙ্গল শোভাযাত্রা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের আয়োজনে সকালের এই শোভাযাত্রায় বিশ্ববিদ্যালয় ছাত্র শিক্ষকের পাশাপাশি যোগ দেন হাজারো মানুষ। এবারের প্রতিপাদ্য ছিল মস্তক তুলিতে দাও অনন্ত আকাশে। মঙ্গল শোভাযাত্রা এখন নাগরিক বাঙালির বর্ষবরণ আয়োজনের আকর্ষণের কেন্দ্রে। রমনা বটমূলে ছায়ানটের প্রভাতী আয়োজন শেষ হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে বের হয় মঙ্গল শোভাযাত্রা। নানা সমস্যা অতিক্রম করে এগিয়ে যাচ্ছে দেশ। এবার তাই সংকটে অনুপ্রেরণার উৎস সন্ধান করা হয়েছে কবিগুরুর নৈবেদ্য কাব্য থেকে। মুক্ত আকাশে মাথা তুলে দাঁড়ানোর আকাঙ্ক্ষা এবারের শোভাযাত্রার প্রতিপাদ্য। এই যে অসাম্প্রদায়িক, মানবিক এবং উদারনৈতিক মূল্যবোধের বহিঃপ্রকাশ এই শোভাযাত্রার মধ্য দিয়ে ঘটে, সেটিরই আমরা প্রত্যাশা করব যে এটি যেন সারা বছর মানুষের মধ্যে থাকে। মিছিলে সবার সামনে মুখোশের মুখে রাজা আর রানী, মাঝে তাদের প্রজাকুল। কৃষ্ণচূড়ায় মা পাখি আর ছানা, ডানা মেলেছে কমলাবরণ লক্ষ্মী পেঁচা। তাদের পিছু পিছু এলো দুই মাথা ঘোড়া, জীবন বৃক্ষ, ষাঁড়, কাঠঠোকরা ও ট্যাপা পুতুল। বাঘের মুখ থেকে বকের কাটা তোলার চিরায়ত গল্পের ছিল উপস্থাপন। এই যে আনন্দ র্যালি হলো, সবকিছু মিলাই আসলে পহেলা বৈশাখের সাথে আর কিছু তুলনা হয় না। সবাই একসাথে, কোনো ধর্ম বর্ণ কিছুই নেই, নির্বিশেষে সবাই বের হয় একসাথে সেজে।
সবাই সবার মতো, এই দিকটাই সবচেয়ে বেশি ভালো লাগে। ঢাক ঢোল বাজিয়ে নেচে গেয়ে ঐতিহ্যবাহী এই আয়োজনে সামিল হন অসংখ্য মানুষ। অনাচার, অন্যায় আর অপশক্তির বিনাশ করে শুভ শক্তির প্রত্যাশা তাদের। সব অপশক্তি রোধ করে আমরা যেন সামনের দিকে এগিয়ে যেতে পারি পয়লা বৈশাখে, এটাই আমাদের প্রত্যয়। এখানে খুব কালারফুল, আমি খুব ভালো লাগতেছে। থ্যাংক ইউ সবার জন্য, শুভ নববর্ষ। স্বৈরাচার বিরোধী ভাবমূর্তি নিয়ে 1989 সালে শুরু হয় পয়লা বৈশাখের আনন্দ শোভাযাত্রা। সময়ের ধারাবাহিকতায় 1996 সালে তা মঙ্গল শোভাযাত্রা নাম পায়। বাঙালির বর্ষবরণের মঙ্গল শোভাযাত্রা এখন ইউনেস্কোর ইনটেনজিবল হেরিটেজের অংশ। সমস্ত কুপমণ্ডকতা পেছনে ফেলে আনন্দলোক মঙ্গলালোকের যে বার্তা ঘোষিত হচ্ছে বাঙালির জীবনে নতুন বছরে, তা বয়ে যাক প্রতিদিন প্রতিক্ষণ। অনন্ত আকাশে মাথা তুলে বাংলাদেশ জানান দিক তার অব্যাহত উন্নতি, অগ্রগতি এবং সমৃদ্ধি। নববর্ষে এই প্রত্যাশাই সবার। অনিমেষ কর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ক্ষুধা দারিদ্র্যমুক্ত সোনার বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নববর্ষের সকালে গণভবনে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের সময় এ আহ্বান জানান প্রধানমন্ত্রী। টানা 3 বার আওয়ামী লীগকে রাষ্ট্র ক্ষমতায় আনায় সবাইকে ধন্যবাদ জানান শেখ হাসিনা। দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছাও জানান প্রধানমন্ত্রী। সকাল 10টায় প্রধানমন্ত্রী গণভবনে ব্যাংকোয়েট হলে পৌঁছালে সমবেত কণ্ঠে কয়েকটি গান পরিবেশিত হয়। এতে প্রধানমন্ত্রীও কণ্ঠ মেলান। পরে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির নেতাদের দলের সভাপতি শেখ হাসিনাকে ফুল দিয়ে নববর্ষের শুভেচ্ছা জানান। বছরের প্রথম দিন গণভবনে অতিথিদের খই, মুরগি, মিষ্টান্ন সহ ঐতিহ্যবাহী খাবারে আপ্যায়িত করা হয়। আজ বাজারে প্রাণ বিনা, আজ সবার মিলন বিনা, এমন জীবন বৃথা। আমরা আমাদের সকল কর্মের মধ্য দিয়ে দেশ ও জাতির কল্যাণ করব। বাংলাদেশ হবে ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত সোনার বাংলাদেশ, যে বাংলাদেশের স্বপ্ন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব দেখেছিলেন। আর সেই বাংলাদেশ গড়বার জন্য আমি সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করবার আহ্বান জানাচ্ছি। নতুন বছরে শান্তিপূর্ণ সমৃদ্ধ দেশের প্রত্যাশা তরুণদের। বাঙালি ঐতিহ্য ধারণ করে এগিয়ে যাওয়ার প্রত্যয় তাদের। পহেলা বৈশাখে রাজধানী সহ সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানে ছিল বর্ষবরণের বর্ণিল আয়োজন। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সকালে সাংস্কৃতিক অনুষ্ঠান সহ নানা আয়োজনে নতুন বছরকে বরণ করে নেন শিক্ষার্থীরা। এতে সামিল হন নগরবাসীও। বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের সামনে আমতলায় শিশুরা বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেয়। প্রতি বছর এই বিশ্ববিদ্যালয়ের মাঠে আমতলায় আমরা এসে অনুষ্ঠানগুলো করি, আমাদের খুবই ভালো লাগে। সবার জীবনে সুন্দর আনন্দময় জীবন আসুক। যে রঙিন আবহে বছর শুরু হলো, সেই ধারা যাতে সবসময় বজায় থাকে এমনটাই প্রত্যাশা তরুণদের। সেই সাথে বাঙালির ঐতিহ্যকে ধারণ করে এবং বাংলাদেশকে বুকে নিয়ে সামনের দিনে একটি বৈষম্যহীন সমাজ গড়তে কাজ করার প্রত্যয় তাদের। নতুন বছরে দেশ যাতে স্থিতিশীল থাকে সেই প্রত্যাশা করছেন শিক্ষার্থীরা। কোনো দুর্ঘটনা আর যাতে না ঘটে, আমরা চাই সুস্থ, সবল এবং শান্তিপূর্ণ বাংলাদেশ। সবাই যাতে ভালো থাকে, আমরা যেন শান্তিতে থাকতে পারি, এটা আমাদের কামনা। রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আয়োজন করা হয় গ্রামীণ মেলা। ঢেকি, হাঁস, মাছ এগুলো দেখে আমার খুব ভালো লাগছে। মেলা এসেছি, ঘুরে দেখেছি, খুব ভালো লাগছে। ঢেকি দেখেছি, মাছ দেখেছি, হাঁস দেখেছি। স্কুল কর্তৃপক্ষ বলছে, বাঙালি সংস্কৃতির সাথে শিক্ষার্থীদের পরিচয় করিয়ে দিতেই এই আয়োজন। এখানে যে গ্রামীণ পরিবেশ, যে আবহমান বাংলার সংস্কৃতি, এটির সাথে যদি ছেলেমেয়েরা পরিচিত না হয় তাহলে তারা ঠিকভাবে দেশকে ভালোবাসতে শিখবে না। রাজশাহী, চট্টগ্রাম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেও নানা আয়োজনে নতুন বছরকে বরণ করেন শিক্ষার্থীরা। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চারুকলার মঙ্গল শোভাযাত্রা এখন ইউনেস্কোর বিশ্ব সংস্কৃতির ঐতিহ্য। এবারের শোভাযাত্রায় বিদেশিদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। বাংলাদেশের বর্ষবরণের উদযাপন আকৃষ্ট করেছে ভিনদেশিদেরও। ব্রাজিলের নাগরিক আগনেস লুকাস
ঢাকায় বহুজাতিক প্রতিষ্ঠানে চাকরি করেন। স্ত্রী জেসিয়াকে নিয়ে যোগ দিয়েছেন মঙ্গল শোভাযাত্রায়। বাঙালিয়ানা পোশাকে সস্ত্রীক নেচে মাতোরা করছেন সবাইকে। ভাঙা বাংলায় জানালেন নববর্ষের শুভেচ্ছা। জাপানি স্টিভান নারকি পড়েছেন পাঞ্জাবি, স্ত্রীর পরনে বৈশাখী সাজ। সুদূর ইউরোপের দেশ চেক রিপাবলিক থেকে তথ্যচিত্র নির্মাণে ঢাকায় এসেছেন অ্যানা। নববর্ষের দিন চারুকলার সামনের আয়োজনে তার চোখে বিস্ময়। তোমাদের বিশেষ খাবার, বিভিন্ন প্রতিকৃতি, বিশেষ মুখোশ, সাথে সাদা লাল রঙের কাপড়, দারুণ লাগছে চারদিক। আমি প্রথমবার এখানে এসেছি, ভালো লাগছে। ইতালির বিশ্ববিদ্যালয় পড়ুয়া মাতেই বিশ্ব ঐতিহ্যের তালিকা দেখে এসেছেন মঙ্গল শোভাযাত্রায় অংশ নিতে। অনেক অনেক রং, ভিন্ন ভিন্ন কাপড়, দারুণ। খুব কাছ থেকে বাঙালি সংস্কৃতি দেখার সুযোগ হচ্ছে। আগুন লাল পাঞ্জাবি পরে হাজির চীনা নাগরিক ব্রুস। নতুন বছরের পথ চলায় জানালেন বাংলাদেশের প্রতি ভালোবাসা। এই র্যালির অর্থ হচ্ছে মন্দ সবকিছু দূরে ফেলে শুভকে কাছে ডাকা। 2016 সালে মঙ্গল শোভাযাত্রাকে বিশ্বের গুরুত্বপূর্ণ অধরা সাংস্কৃতিক ঐতিহ্যের ঘোষণা দেয় ইউনেস্কো। এরপর থেকে বিদেশিদেরও আগ্রহ বাড়ছে বর্ণিল এই আয়োজন ঘিরে। মস্তক তুলিতে দাও অনন্ত আকাশে, এই স্লোগানে বাংলার নতুন বছর 1426-এর পথ চলা শুরু। বাঙালি বীরের জাতি, তাই মাথা উঁচু করে প্রগতির পথে এগিয়ে যেতে চায় বাংলাদেশ। সেই সাথে সাম্প্রদায়িক সম্প্রীতির অমীয় বাণী বিশ্ব দরবারে পৌঁছে দিতে চায়, এমনটাই প্রত্যাশা উৎসবে আগতদের। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, শাহবাগ, ঢাকা। নতুন বছর বরণের উৎসবের মধ্যেও প্রতিবাদী মানুষ সোচ্চার হয়েছেন নুসরাত হত্যার বিচারের দাবিতে। বটমূলে ছায়ানটের আয়োজন থেকে শুরু করে মঙ্গল শোভাযাত্রা সবখানেই ছিল ফেনীর নুসরাতের ওপর বর্বরতার প্রসঙ্গ। নারী শিশু নির্যাতন বন্ধে সোচ্চার ছিলেন মানুষ। ফেনীর সোনাগাজীর মাদ্রাসার ছাত্রী নুসরাত জাহান রাফির হত্যার ন্যায় বিচারের দাবি বর্ষবরণের সব আয়োজনে। মঙ্গল শোভাযাত্রা শেষে চারুকলা থেকে বের হয় নুসরাতের মৃত্যুতে শোক জানিয়ে পদযাত্রা। কন্যা সাহসিকা স্লোগান মুখর এ মিছিলে অংশ নেন নাট্য ব্যক্তিত্ব, সংস্কৃতি কর্মী সহ বিশিষ্টজনেরা। আমরা চাই যে এই সাহসটুকু আমাদের বাঙালি নারীদের মধ্যে সঞ্চারিত হোক, আমাদের ভাইদের মধ্যে সঞ্চারিত হোক, আমরা সকল অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে শিখি। এই পদযাত্রা দিয়ে জাতিকে জানিয়ে দিতে চাই যে আমরা আছি, এই ঘটনার আর যেন পুনরাবৃত্তি না ঘটে এবং যারা এই ঘটনার হোতা তাদের যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয়। উৎসবের মাঝেও সবার কণ্ঠে উচ্চারিত হয়েছে নারীর প্রতি সহিংসতা দূর করার আহ্বান। কেউ আসলে রেহাই পাবে না, সত্য সত্যই আমরা একদিন এটাকে মোকাবেলা করতেই পারবো। আমরা দৃষ্টান্তমূলক একটা শাস্তি চাই। যতটুকু আমরা সচেতনতা বাড়াতে পারবো ততখানি নারীদের প্রতি সহিংসতাটা কমে আসবে। থেকে এই বৈশাখের মধ্য থেকে আমরা আমাদের দাবি জানাচ্ছি, আমরা নারীর প্রতি যে সহনশীলতা চাচ্ছি। মানসিক পরিবর্তন যতক্ষণ না আসবে ততক্ষণ এই সহিংসতা কখনো আপনার নির্মূল হবে না। এর আগে ছায়ানটের বর্ষবরণের আয়োজনে ছিল নুসরাত হত্যায় ক্ষোভ, দৃষ্টান্তমূলক শাস্তির আহ্বান। নারী শিশু নির্যাতন বন্ধের প্রত্যাশা জানিয়ে 1426 বঙ্গাব্দে অনন্য দৃষ্টান্ত স্থাপনের আহ্বান জানান বর্ষবরণের আয়োজনে যোগ দেয়া মানুষ। নাফিজা দৌলা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নুসরাত জাহান রাফি হত্যার প্রতিবাদে বিভিন্ন জেলায় বিক্ষোভ হয়েছে। ফেনীতে বর্ষবরণের আয়োজন হয়ে ওঠে প্রতিবাদের মঞ্চ। দ্রুততম সময়ের মধ্যে হত্যাকারীদের বিচারের দাবি জানিয়েছেন বিক্ষোভকারীরা। লাল সাদা পোশাকে বর্ষবরণের আহ্বান, তবে সবার কণ্ঠেই প্রতিবাদের সুর, নুসরাত হত্যার বিচার দাবি। ফেনীতে মঙ্গল শোভাযাত্রায় শুভবোধ জাগ্রতের আহ্বান। কিছুদিন আগে আমাদের বোন নুসরাত খুবই জঘন্যতমভাবে হত্যা হয়েছে, সে কারণে এবার বাংলা নববর্ষ ফেনীবাসী শোকাহত। আগামীতে আর দুঃখ নিয়ে যেন পয়লা বৈশাখ পালন করতে না হয়, আমরা যেন শোকাহত না থাকতে হয়, আমরা তার দ্রুত বিচার চাই। লক্ষ্মীপুরের রামগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ হয়েছে। এতে ফেনীর নুসরাতের পাশাপাশি রামগঞ্জে শিশু নুসরাত হত্যারও বিচার দাবি করেন বক্তারা।
সিরাজগঞ্জ প্রেস ক্লাব চত্বরে নাট্য সংগঠন নবনাট্য সংঘের উদ্যোগে মানববন্ধন হয়েছে। এতে বক্তারা অভিযোগ করেন, বিচারহীনতার কারণেই যৌন হয়রানি ও সহিংসতার ঘটনা বাড়ছে। নাটোর প্রেস ক্লাবের সামনে জেলা মানবাধিকার কমিশনের ডাকে মানববন্ধনে যোগ দেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। কর্মসূচিতে দ্রুততম সময়ের মধ্যে নুসরাত হত্যার বিচার দাবি করা হয়। মোস্তাফিজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। খালেদা জিয়ার শারীরিক অবস্থার তেমন উন্নতি হয়নি বলে দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নববর্ষের দিন বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চেয়ারপারসনকে দেখার পর তিনি এ দাবি করেন। মির্জা ফখরুল জানান, দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি প্রধান। 17 বছরের দণ্ড নিয়ে 14 মাসেরও বেশি সময় কারাগারে আছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। 1 এপ্রিল থেকে তৃতীয়বারের মতো বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন তিনি। নববর্ষের দিন হাসপাতালে খালেদা জিয়ার সঙ্গে দেখা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও গয়েশ্বর চন্দ্র রায়। উনি শুভেচ্ছা জানিয়েছেন সারা দেশবাসীর কাছে। মির্জা ফখরুল জানান, দ্রুত খালেদা জিয়ার উন্নত চিকিৎসা প্রয়োজন। অত্যন্ত অসুস্থ, খেতে পারছেন না, এখনো তিনি পা বেন্ড করতে পারেন না। তার বাঁ হাত এখনো সেই আগের মতোই রয়ে গেছে, অর্থাৎ তিনি বাঁ হাতটাও কাজ করতে পারছেন না। তার স্পেশালাইজ ট্রিটমেন্ট দরকার, সেই ট্রিটমেন্টটা তার এখনো শুরু হয়েছে বলে আমাদের কাছে মনে হয়নি। খালেদা জিয়ার প্যারোল এবং সংসদ নির্বাচনে বিজয়ী বিএনপির 6 নেতার শপথ বিষয়ে কোনো আলোচনা হয়েছে কিনা জানতে চাইলে এড়িয়ে যান মির্জা ফখরুল। না, এগুলো নিয়ে কিছুই আলোচনা হয়নি। আমরা স্বাস্থ্য চিকিৎসার ব্যাপারে এসেছিলাম। এদিকে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বর্ষবরণে প্রতিবাদী সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান করে বিএনপির সহযোগী সংগঠন জাসাস। এতে দ্রুত খালেদা জিয়ার মুক্তির দাবি জানান বক্তারা। দেশনেত্রীকে প্রথম মুক্ত করতে হবে ইনশাআল্লাহ। এই বিএনপির উপরে দায়িত্ব, বিএনপি অবশ্যই এই গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় তৃতীয়বারের মতো আমরা এই ভূমিকা রাখব। নতুন বছরে দেশে গণতন্ত্র ফিরে আসবে বলেও আশা জানান বিএনপি নেতারা। আমার বুক ফেটে যাচ্ছে যখন ভাবছি। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নববর্ষে হালখাতার মধ্য দিয়ে নতুন হিসাব খুললেন ব্যবসায়ীরা। বাকি বকেয়া মেটাতে আসা ক্রেতাদের উষ্ণ অভ্যর্থনার পাশাপাশি নানা ধরনের মিষ্টান্ন দিয়ে আপ্যায়ন করা হয়। অবশ্য সনাতন ধর্মাবলম্বীরা পঞ্জিকা অনুযায়ী হালখাতা উদযাপন করবেন সোমবার। বাইতুল মোকাররম মার্কেটে স্বর্ণালংকারের দোকানগুলো সেজেছে বর্ণিল সাজে। আমন্ত্রিত ক্রেতাদের উষ্ণ অভ্যর্থনা জানান ব্যবসায়ীরা। পুরনো হিসাব মিটিয়ে লাল মলাটে নতুন খাতায় উঠে নতুন বছরের হিসাব। আজকে আমাদেরকে নতুন বছরের হালখাতার দাওয়াত দিয়েছে, তাই আমরা এসেছি আজকে এখানে। প্রতি বছরই আসি, তো লেনদেন ক্লিয়ার করি, নিয়মিত আসা যাওয়া হয় আর খুবই আন্তরিকভাবে উপভোগ করতেছি। ক্রেতাদের আপ্যায়নে চেষ্টার কমতি রাখেননি ব্যবসায়ীরা। কেবল দেনা পাওনার হিসাব নয়, হালখাতাকে ক্রেতাদের সঙ্গে সুসম্পর্ক ধরে রাখার উপলক্ষ হিসেবে নেন তারা। আজকে ওয়েদারটা ভালো রেখেছে এবং আজকে আমাদের সকল দোকানেই, বাংলাদেশের সমস্ত দোকানে যদি আমরা দেখি, কিন্তু আমাদের খুব ভালো একটা রেসপন্স আমরা পাচ্ছি। আজকে আমাদের বেচাকিনিটা ওইরকম মুখ্য বিষয় না, আমরা ক্রেতাদেরকে আপ্যায়ন করতেছি, ক্রেতাদেরকে আমাদের নতুন নতুন প্রোডাক্ট দেখাচ্ছি, নতুন নতুন সব কিছু দেখাচ্ছি, এটা আমাদের মেইন আকর্ষণ। বাইতুল মোকাররম মার্কেট ছাড়াও পুরন ঢাকার বিভিন্ন এলাকায় দেখা গেছে উৎসবমুখর হালখাতা। অবশ্য তাঁতিবাজার, শাঁখারীবাজার, বাবুবাজারে সনাতন ধর্মাবলম্বী ব্যবসায়ীরা এদিন হালখাতা করেননি। পঞ্জিকা অনুযায়ী তাদের আয়োজন সোমবার। 14 তারিখ যেটা সারা বাংলাদেশ চলতেছে, আর সনাতন যারা ওরা কালকে করতেছে। কেন করে ওরা আদিকাল থেকে আলাদাভাবে করে আসতেছে। আমরা 14 তারিখ 15 তারিখ 2 দিন পরে, তো এটা একদিন হইলে ভালো হয়। সময়ের বিবর্তনে ব্যবসার কাজে অনেক পরিবর্তন এলেও পুরনো ব্যবসা প্রতিষ্ঠানগুলো ধরে রেখেছে হালখাতার ঐতিহ্য। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বৈশাখী উৎসবে ভিন্ন মাত্রা যোগ করেছে চট্টগ্রামের শিরিষতলায় ঐতিহ্যবাহী বলি খেলা। প্রতিবারের মতো এই বলি খেলার আয়োজনেও অংশ নিয়েছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রায় 70 জন বলি। এবারের আসরের শিরোপা জিতেছে কুমিল্লার শাহজালাল বলি এবং চকরিয়ার বাদশা বলি। বন্দরনগরীর সিআরবির শিরিষতলায় বলি খেলার মঞ্চ ঘিরে তিল ধারণের ঠাঁই নেই। মুহুর্মুহু করতালি আর চিৎকারের মধ্যেই বলিদের নানা ধরনের কসরত।
আমার বয়স আর এখানে আসি না, আমার কাছে অনেক আনন্দ লাগছে, সবার কাছে দোয়া পাচ্ছি। দেখে খুবই আনন্দিত, যেভাবে খেলা এত বছর টিভিতেই দেখেছি। সিআরবিতে এবার পহেলা বৈশাখে 11তম আসর বসেছে। ঐতিহ্যের ধারাকে এগিয়ে নিতেই এই আয়োজন বলছেন আয়োজকেরা। মাননীয় মেয়র মহোদয় এবার আমাদেরকে সিজিএসে অন্তর্ভুক্ত করেছে শাহাবুদ্দিন কুস্তি একাডেমি। আমরা এবার নিজেদের উদ্যোগে নতুন নতুন কুস্তি তুলব। আমরা চাই নতুন শিক্ষার্থীরা আবার কুস্তিতে আসুক। বিকেল 3টায় শুরু হয় প্রতিযোগিতা, চলে প্রায় 5:30 পর্যন্ত। শ্বাসরুদ্ধকর লড়াইয়ে শেষ পর্যন্ত যুগ্মভাবে চ্যাম্পিয়ন কুমিল্লার শাহজালাল বলি ও চকরিয়ার বাদশা বলি। আমি যদি খেলি গ্রাম বাংলার ঐতিহ্য কুস্তি খেলা, আমাদের গ্রামে ওটা হয়, তো এখানে যদি হয় আমি অবশ্যই আসবো, প্রতি বছরে এখানে এসে খেলবো। শুনে আমি তো চ্যাম্পিয়ন হয়েছি, আমাকে দেয় নাই, আমি তো ওরে এরা অনেকবার টক্কর দিয়েছি, আমি চ্যাম্পিয়ন, আমি চ্যাম্পিয়ন, তো এরা ইয়া করে আমার চ্যাম্পিয়ন দেয় নাই। বাংলার ঐতিহ্যবাহী এই খেলা বর্ষবরণের আয়োজনকে আরও আনন্দঘন করেছে, জানালেন দর্শনার্থীরাও। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। বাংলা নববর্ষ উপলক্ষে দিনাজপুরের হিলি সীমান্তে বিএসএফকে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়েছে বিজিবি। এ সময় বিএসএফের পক্ষ থেকেও বিজিবিকে নতুন বছরের শুভেচ্ছা জানানো হয়। সকালে সীমান্তের শূন্য রেখায় বিজিবির হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার আব্দুল জলিল ভারতের হিলি বিএসএফের চেকপোস্ট কমান্ডার সংগ্রাম সিং এর হাতে মিষ্টি তুলে দেন। তারা একে অপরের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। কাফরুলে খান মেনশনের আগুন প্রায় 2.5 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের 15টি ইউনিটের চেষ্টায় সন্ধ্যা 7:30টার দিকে এই আগুন নিয়ন্ত্রণ করা হয়। আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের 2 কর্মী সহ আহত হয়েছেন 3 জন। বিকাল 5:15টার দিকে কাফরুলের পুল পাড়ের ভবনটির 6ষ্ঠ তলায় আগুনের সূত্রপাত হয়। খান মেনশনের 6 তলার কয়েকটি তৈরি পোশাক ও জুতার কারখানা রয়েছে। ভবনটি অন্যান্য তলায় তৈরি পোশাকের গুদাম রয়েছে। পয়লা বৈশাখ উপলক্ষে ভবনের কারখানাগুলো দুপুর 2টা পর্যন্ত চালু ছিল, তাই আগুনে ভবনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি, জানিয়েছে মিরপুর জোনের ডিসি মাসুদ আহমেদ। প্রায় 5 বছর আগে ভবনটি ব্যবহারের অনুপযুক্ত ঘোষণা করে প্রশাসন। তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিসের কর্মীরা। উৎসুক জনতা সহায়তা করার নামে ডিস্টার্ব করতেছে আমাদের ফায়ার সার্ভিসের প্রশিক্ষিত জনবল। এরা কোন জায়গায় কিভাবে কাজ করতে হবে এদের চেয়ে ভালো কেউ জানে না। আমি মনে করি সবাই যদি বাধা সৃষ্টি না করে এভাবে ফায়ার সার্ভিসে কাজ করতে দেয়, তাহলে আরো অনেক আগে সহজে আমরা দ্রুতগতিতে আগুনটাকে কন্ট্রোলে নিয়ন্ত্রণ করব। এ বিষয়ে আরও জানাতে কাফরুল থেকে যোগ দিচ্ছেন সহকর্মী ফারজানা আক্তার। ফারজানা, আগুন নিয়ন্ত্রণে উদ্ধার পর এখন উদ্ধার কাজ কি পর্যায়ে আছে, আর আগুন ঠিক কি কারণে কিভাবে ধরেছিল? কারণ বন্ধের দিন সেখানে কোনো লোক ছিল কি না থাকলে এটা কিভাবে ধরেছিল, কোনো তথ্য জানা গেছে কি? আপনাকে জানাতে চাই যে ভবনে আগুন লেগেছে। ভবনটির নাম হচ্ছে খান মেনশন। এখানের 6 তলাতে আগুন লেগেছে এবং ভবনটি হচ্ছে 10 তলা। এখানে 6 তলাতে ছিল কিছু গোডাউন, যেখানে আসলে রেডিমেড পোশাক রাখা হতো এবং বিভিন্ন রকম হচ্ছে রেডিমেড গার্মেন্টসের অন্যান্য যে সামগ্রীগুলো আছে, যেমন জুতা ছিল, গেঞ্জি ছিল, এই ধরনের একটি গোডাউন আসলে 6 তলায় ছিল এবং সেখানে আগুনটি লেগেছে। এবং আপনাকে আরেকটি বিষয় জানাবো যে 6 তলা থেকে আগুনটি আসলে ছড়িয়ে পড়েনি, 7 তলাতে আসেনি বা নিচেও আসেনি। এবং এই ভবনটির নিচে থেকে এবং 3 তলা পর্যন্ত একটি চাইনিজ রেস্টুরেন্ট আছে। সেই রেস্টুরেন্টটি চালু হয়েছে এখানে 3 বছর আগে। কিন্তু আরেকটি বিষয় জানাতে চাইবে, অ্যাকর্ডের পক্ষ থেকে 5 বছর আগে এখানে চেরি গার্মেন্টস নামে একটি গার্মেন্টস ছিল। এই ভবন পুরোটাই ছিল সেই গার্মেন্টস। সেই গার্মেন্টসটিকে এখানে ব্যবহারের অনুপযোগী, এই ভবনটি ব্যবহারের অনুপযুক্ত বলে 5 বছর আগে সেই গার্মেন্টসটি বন্ধ করে দেওয়া হয় এবং ভবনটিকে সিলগালা করার সুপারিশ করা হয়। এবং 3 বছর পর্যন্ত এই ভবনে কোনো রকম ভাড়া দেওয়া হয়নি এবং কোনো কার্যক্রমও ছিল না। কিন্তু 3 বছর পরই এই ভবনটিতে কেন বা কারা ভবন মালিক এখানে যেই বিভিন্ন রকম গার্মেন্টস, ছোট ছোট গার্মেন্টস ভাড়া দিয়েছেন, গোডাউন ভাড়া দিয়েছেন এবং আরও যে কিছু ছিল আমরা দেখতে পেয়েছি যে এখানে সনি র্যাঙ্কসের বিক্রয় কেন্দ্র ছিল, সেগুলো এখানে আছে। এবং 3য় তলা পর্যন্ত সিটি পার্ক চাইনিজ রেস্টুরেন্ট নামে এখানে একটি রেস্টুরেন্ট আছে। এই কার্যক্রমগুলো চলছিল। এগুলো আসলে কিভাবে চলছিল আমরা ডিসি মিরপুর জোনে ডিসি আমাদের সঙ্গে কথা বলেছেন, ওনাকে আমরা জানতে চেয়েছিলাম যে এই ভবনকে অনুপযুক্ত ঘোষণা
করার পরেও কেন এভাবে এই ভবনে আসলে এই কার্যক্রমগুলো চলছিল, কিন্তু তিনি আমাদেরকে তাৎক্ষণিক সেই বিষয়ে আসলে কিছু জানাতে পারেনি। এবং আরেকটি বিষয় জানাবো যে এখানে ফায়ার সার্ভিসের 15টি ইউনিট আসলে কাজ করছিল এবং এখানে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ক্ষয়ক্ষতি যেটি হয়েছে সেটি হচ্ছে 6 তলা ভবনের যেই গোডাউন ছিল সেখানে যে তৈরি পোশাকগুলো ছিল সেগুলো পুড়ে গেছে। এই ছাড়া আসলে ফায়ার সার্ভিসের 2 জন সেক্ষেত্রে এই ভবনের মালিক বা এখানে যারা ভাড়া নিয়ে আছেন তাদের কারো কোনো বক্তব্য পাওয়া গেছে? না, আমরা ভবনের মালিকের খোঁজ করেছি। আমাদেরকে যেটা জানানো হয়েছে এখানে নুরুদ্দিন খান এবং ইসমাইল খান নামে 2 জন ভাই, 2 ভাইয়ের মালিকানায় ছিল এই ভবনটি। এর মধ্যে নুরুদ্দিন খান মারা গেছেন, ভবনটি এখন দেখাশোনা করেন ইসমাইল খান, কিন্তু ওনাকে আমরা অনেক খোঁজ করেছি, ওনাকে আমরা পাইনি এবং ভবনের দেখাশোনা করার যে অন্যান্য ব্যক্তি আছেন তাকেও পাওয়া যায়নি। এবং ফায়ার সার্ভিস আমাদেরকে যেটা জানিয়েছিলেন যে ফায়ার সার্ভিসের তথ্য মতে এই ভবন ছিল খুবই ঝুঁকিপূর্ণ ভবন এবং এখানে অগ্নি নির্বাপনের কোনো রকম কোনো ব্যবস্থা ছিল না। ভালো চিকিৎসক হতে আগে ভালো মানুষ হতে হবে বলেছেন ভুটানের প্রধানমন্ত্রী ডাক্তার লোটে শেরিং। ময়মনসিংহ মেডিকেল কলেজে সংবর্ধনা অনুষ্ঠানে এই আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে ময়মনসিংহ মেডিকেল কলেজে পড়ার সময়ের স্মৃতিচারণ করেন লোটে শেরিং। এর আগে সকালে ঢাকা থেকে হেলিকপ্টারে ময়মনসিংহে পৌঁছান তিনি। 1991 সালে ময়মনসিংহ মেডিকেল কলেজে MBBS কোর্সে ভর্তি হন লোটে শেরিং। পরে ঢাকার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে উচ্চতর শিক্ষা গ্রহণ করেন তিনি। আমি সবসময় বলি, একজন ভালো চিকিৎসক হওয়ার অন্যতম যোগ্যতা আগে ভালো মানুষ হওয়া, এবং আমি আশা করি এখানে যারা উপস্থিত আছেন তারা সকলেই ভালো মানুষ। বাংলাদেশ ও ভুটানের মধ্যে অগ্রাধিকার বাণিজ্য চুক্তির বিষয়ে গুরুত্ব দিতে থিম্পুর প্রতি আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। সন্ধ্যায় হোটেল ইন্টারকন্টিনেন্টালে ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং এর সঙ্গে বৈঠকে এ আহ্বান জানান তিনি। বৈঠক শেষে বাণিজ্যমন্ত্রী বলেন, 2 দেশের মধ্যে বাণিজ্য বাড়ানোর বিষয়টি গুরুত্ব পেয়েছে। বাংলাদেশ কয়েকটি পণ্যের শুল্কমুক্ত প্রবেশাধিকার চেয়েছে ভুটান, আর বাংলাদেশের কিছু পণ্য যাতে ভুটানে শুল্কমুক্ত প্রবেশাধিকার পায় সে বিষয়ে গুরুত্ব দেওয়ার কথা জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী। দুই পক্ষই একটা কথাবার্তা হয়েছে যে একটা প্রিফারেন্সিয়াল ট্রেড এগ্রিমেন্ট করার জন্য, যেটা আগের থেকে তৈরি হয়েছিল। এখন আমরা জোর দিয়েছি যে এটা সব করে ফেলি, তোমার আমার 2 দেশের জন্য আমরা ডিপেন্ড করে যখন প্রিফারেন্সিয়াল ট্রেড এগ্রিমেন্ট করব আমরা তার মধ্যে কি কি রাখি না রাখি, এইটা হলো কথা। অনেক পণ্য হতে পারে যেটা তারা তৈরি করে বা তাদের এক্সপোর্ট করতে পারে, আমরাও কি পাঠাতে পারি। নিজস্ব ভবনে যাত্রা শুরু করলো অল কমিউনিটি ক্লাব। বৈশাখের প্রথম দিনে গুলশান 2 নম্বর থেকে গুলশান 1 নম্বর সার্কেলের নিজস্ব ভবনে স্থানান্তরিত হয় ক্লাবটি। সকাল থেকেই নানা সাংস্কৃতিক আয়োজন চলে ক্লাবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের সভাপতি KM আলমগীর ইকবাল, পরিচালক হুমায়ুন কবির চৌধুরী, মোহাম্মদ নাসির, মোহাম্মদ ইকবাল সহ ক্লাবের সর্বস্তরের সদস্যরা। প্রায় 1200 সদস্যের ক্লাবটি 2000 সালে যাত্রা শুরু করলেও এতদিন কার্যক্রম চলছিল ভাড়া বাসায়। নিজস্ব ভবনে ক্লাব স্থানান্তরের মাধ্যমে নানা সামাজিক উন্নয়ন ও সেবামূলক কর্মকাণ্ডে আরও বেশি অংশগ্রহণ সম্ভব হবে বলে মনে করছেন ক্লাব কর্মকর্তারা। ক্লাব স্থানান্তর আর বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে বাঙালি খাবার ও মেজবানের আয়োজন রাখা হয়। পরে অনুষ্ঠিত হয় সঙ্গীতানুষ্ঠান। বিশ্বজুড়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও ইনস্টাগ্রামের যোগাযোগ বিঘ্নিত হচ্ছে। বিশ্বজুড়ে এই ভোগান্তি 3 ঘন্টার বেশি সময় ধরে ছিল বলে বিবিসি জানিয়েছে। এই সমস্যার জন্য ফেসবুক কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করলেও কী কারণে তা ঘটেছে জানা যায়নি। ফেসবুক ও ইনস্টাগ্রামে প্রবেশ করা গেলেও কন্টেন্ট লোডিংয়ের সমস্যা দেখা দেয়। যুক্তরাজ্যের express.co প্রতিবেদনে বলছে, সার্ভারের সমস্যার কারণে এই অবস্থার সৃষ্টি হয়েছে। অবশ্য এ বিষয়ে ফেসবুকের পক্ষ থেকে কিছুই জানানো হয়নি। এর আগে গত মার্চেও ফেসবুকে বড় ধরনের সমস্যা দেখা দেয়। নেপালে উড্ডয়নের সময় অভ্যন্তরীণ রুটের একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে 3 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন 4 জন। নেপালের লুখলার তেনজিং
হিলারি বিমানবন্দরে এ দুর্ঘটনা ঘটে। কর্তৃপক্ষ জানায়, সামিট এয়ারের বিমানটি কাঠমান্ডু যাওয়ার জন্য উড্ডয়নের সময় নিয়ন্ত্রণ হারিয়ে রানওয়েতে হেলিকপ্টারের সঙ্গে ধাক্কা খায়। এতে উড়োজাহাজের পাইলট ও হেলিকপ্টারের পাশে দাঁড়ানো 2 পুলিশ কর্মকর্তা নিহত হন। আহতদের কাঠমান্ডুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনায় উড়োজাহাজের যাত্রীদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। দুর্ঘটনার পর তেনজিং হিলারি বিমানবন্দরের সাময়িক কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। ভারতে লোকসভা নির্বাচনে প্রথম দফা ভোটে অন্ধ্রপ্রদেশে ইভিএমে ত্রুটির অভিযোগ তুলেছে রাজ্যের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু। প্রতিবাদে দিল্লির নির্বাচন কমিশনে হাজির হয়ে নতুন নির্বাচনের জন্য চিঠি দিয়েছেন তিনি। চিঠিতে তিনি অভিযোগ করেন, 11 এপ্রিল ভোটের দিনে রাজ্যের অন্তত 40% ইলেকট্রনিক ভোটিং মেশিন নষ্ট ছিল। কমিশন এ বিষয়ে পদক্ষেপ না নিলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন নাইডু। গত বৃহস্পতিবার সকাল থেকেই অন্ধ্রপ্রদেশের বিভিন্ন ইভিএমে ত্রুটির কারণে ভোট গ্রহণ বাধাগ্রস্ত হয়। এ ঘটনায় অন্ধ্রপ্রদেশের অনন্তপুর জেলায় ওয়াইএসআর সমর্থকদের সঙ্গে সংঘর্ষে নিহত হয় নাইডুর তেলুগু দেশম পার্টির এক নেতা। কাল শুরু ঢাকা প্রিমিয়ার লিগের সুপার 6। মিরপুরে আবাহনীর প্রতিপক্ষ প্রাইম দোলেশ্বর। চোট থেকে সেরে উঠলেও রুবেল হোসেনকে নিয়ে ঝুঁকি নিতে চান না কোচ সুজন। আকাশী নীলদের জন্য সুখবর, সুস্থ হয়ে উঠেছেন মিরাজ। বিকেএসপিতে লেজেন্ডস অব রূপগঞ্জের লড়াই মোহামেডানের বিপক্ষে। ফতুল্লায় নামবে প্রাইম ব্যাংক ও শেখ জামাল। সবকটি ম্যাচ শুরু সকাল 9টায়। রুবেল হোসেন বড় মঞ্চে চাপের সময় টাইগার স্কোয়াডের ভরসা। বিশ্বকাপেও তার কাছে দলের প্রত্যাশা অনেক। ঢাকা লিগে আবাহনীর হয়ে খেলছেন। 8 ম্যাচে আহামরি কিছু করেননি, নিয়েছেন 8 উইকেট। কিন্তু ইনজুরির কারণে প্রথম রাউন্ডের বাকি ম্যাচ খেলতে পারেননি। কথা ছিল সুপার 6-এ আবারও মাঠে নামবেন রুবেল, তবে সেটাও এখন অনিশ্চিত। পুরো ফিট হয়ে উঠতে পারেননি। আবাহনী কোচও জাতীয় দলের স্বার্থে রুবেলকে নিয়ে কোনো ঝুঁকি নিতে রাজি নন। আমি ফোর্স করবো না খেলার জন্য, বা আমি চাবো না যে রুবেল খেলুক, কারণ আমি মনে করি রুবেল বাংলাদেশের জন্য খুব বড় একটা অ্যাসেট। আর ইংলিশ কন্ডিশনে রুবেল অলওয়েজ গুড। তো ওকে ফুল ফ্রেশ পাওয়াটাই আমি মনে করি বাংলাদেশ ম্যানেজমেন্ট চাবে। তো সুতরাং এই হিসাবে অবশ্যই যখন পর্যন্ত রুবেল না বলবে, ও যখন ফিল করবে বা ফিজিও যখন ক্লিয়ারেন্স না দিবে, তখন ইটস ভেরি টাফ। গ্রুপ পর্বে আবাহনীর সাথে লড়াইয়ে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেনি প্রাইম দোলেশ্বর। সে ম্যাচে হতাশ করেছে ব্যাটসম্যানরা। 224 রান ডিফেন্ড করতে পারেননি আরাফাত সানি, ফরহাদ রেজারা। আর গ্রুপের শেষ ম্যাচে ব্রাদার্সের কাছে হেরে মনোবল তলানিতে দলটির। প্রতিশোধের মঞ্চে ঘুরে দাঁড়াতে মুখিয়ে দোলেশ্বর। অবশ্যই আমাদের চেষ্টা থাকবে আমরা ভালো খেলার। প্রত্যেক বছরই আমরা আবাহনীকে একটা না একটা ম্যাচ হারাই। এই বছর একটা ম্যাচ আমরা ফাইট করেছি, মানে জিততে পারিনি, বাট ওইটা কন্টিনিউ করতে চাই। পুরো লিগে দারুণ ধারাবাহিক আফতাবের লিজেন্ডস অফ রূপগঞ্জ। কোনোভাবে সুপার 6-এ জায়গা পাওয়া মোহামেডান ওদের প্রতিপক্ষ। দারুণ ছন্দে থাকা দলটি আত্মবিশ্বাসী, তবে আত্মতুষ্টিতে ভুগছে না। প্রেশার নাই, তো আমরা লাস্ট যে ম্যাচগুলো যেভাবে খেলছি আমরা ঠিক ওইভাবেই আগাবো ইনশাল্লাহ। আমাদের প্ল্যান হচ্ছে কারো কোনো প্রেশার ক্রিকেট নেওয়া যাবে না। ফতুল্লায় পয়েন্ট টেবিলের 2 ও 5 নম্বর দলে লড়াই। প্রাইম ব্যাংক ও শেখ জামাল দুই দলই চাইবে জয় দিয়ে সুপার 6 শুরু করতে। সাব্বির ইরফান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই ছিল রাত 9টায় বাংলাদেশ। শেষ করার আগে শিরোনামগুলো জানাবো আরও একবার। বর্ষবরণের উৎসবে মেতেছে সারা দেশ। মঙ্গল শোভাযাত্রায় সমৃদ্ধ সহনশীল দেশের আশা। ক্ষুধা দারিদ্র্যমুক্ত দেশ করতে সবার ঐক্য চাইলেন প্রধানমন্ত্রী। নববর্ষের শুভেচ্ছা বিনিময়। বৈশাখ বরণের আয়োজনে নুসরাত হত্যার প্রতিবাদ। নারী নির্যাতন বন্ধে সোচ্চার মানুষ। কাফরুলে পোশাক কারখানা আগুন 2.5 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে, 3 জন আহত। ঢাকা প্রিমিয়ার লিগের সুপার 6 শুরু কাল। রুবেলকে নিয়ে ঝুঁকি নেবে না আবাহনী। আর এই ছিল আজ রাত 9টায় বাংলাদেশে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।